জীবন কি? আচ্ছা, এটা কি বিজ্ঞানের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটা নয়? ১৯৪৪ সালে বিখ্যাত পদার্থবিজ্ঞানী এরউইন শ্রোডিঙ্গার ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করেছিলেন। কিন্তু তার দৃষ্টিভঙ্গিটা ছিল একেবারেই অন্যরকম। কোনো বায়োলজিস্টের মতো করে নয়, বরং একজন ফিজিসিস্টের চোখে তিনি জীবনকে দেখতে চেয়েছিলেন। আর এই করতে গিয়ে তিনি এমন এক জগতে ঢুকে পড়েছিলেন যা আমাদের চেনা জগতের থেকে একদমই আলাদা। আর এখানেই কিন্তু মূল রহস্যটা লুকিয়ে আছে। দেখুন, পদার্থবিজ্ঞানের দুনিয়াটা তো বিশৃঙ্খলার, মানে সবকিছুই সেখানে সম্ভাবনার ওপর চলে। তাহলে সেই বিশৃঙ্খল জগৎ থেকে জীবনের মতো এতটা সুশৃঙ্খল, এতটা স্থিতিশীল একটা জিনিস কিভাবে তৈরি হতে পারে? এটা সত্যি একটা বিরাট ধাঁধা। চলুন আজ এই ধাঁধারই গভীরে যাওয়া যাক। তো এই দ্বন্দ্বটাকে প্রথমে ভালোভাবে বুঝতে হবে। একদিকে আছে জীবন আর অন্যদিকে পদার্থবিজ্ঞানের জগৎ। দুটো যেন সম্পূর্ণ ভিন্ন নিয়মে চলছে। ব্যাপারটা একটু ভাবা যাক, জীবন কতটা গোছানো আর নিয়ম মাফিক। মানে একটা ডিএনএ থেকে শুরু করে একটা আস্ত জীব, সবকিছুই নিখুঁতভাবে সাজানো। কিন্তু চিরায়ত পদার্থবিজ্ঞানের জগৎটা কেমন? সেটা চলে সম্ভাবনার খেলায়, বিশৃঙ্খলার দিকে। যেখানে যে কোনো জড় পদার্থ সময়ের সাথে ভেঙে পড়ে, ক্ষয় হয়ে যায়, সেখানে জীবন কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মান্তরে নিজেকে টিকিয়ে রাখছে। মনে হচ্ছে না দুটো যেন একেবারে দুটো উল্টো পথে হাঁটছে? পদার্থবিজ্ঞানে এই বিশৃঙ্খলার দিকে ছুটে চলার একটা গাল ভরা নাম আছে, এন্ট্রপি। আর প্রকৃতির একটা অলঙ্ঘনীয় নিয়ম হল যে কোনো বদ্ধ সিস্টেমে সবকিছুই সময়ের সাথে এলোমেলো হয়ে যাবে, ভেঙে পড়বে। কিন্তু জীবন যেন এই নিয়মের বিরুদ্ধেই একাই লড়াই করে যাচ্ছে, প্রতিনিয়ত এই বিশৃঙ্খলাকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। আচ্ছা, ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন, একটা কয়েন একবার টস করলে কি পড়বে সেটা বলা মুশকিল। কিন্তু যদি ১,০০,০০০ বার টস করা হয়, তাহলে প্রায় নিশ্চিতভাবেই বলা যায় যে অর্ধেক হেড আর অর্ধেক টেলস পড়বে। ফিজিক্সের নিয়মগুলো ঠিক সেরকম, কোটি কোটি পরমাণুর গড় আচরণের উপর নির্ভরশীল। কিন্তু জীবনের শৃঙ্খলা তো মাত্র কয়েকটা পরমাণুর মধ্যেই লুকিয়ে আছে। এখানেই তো ধাঁধাটা আরও জটিল হয়ে ওঠে। তাহলে এই অবিশ্বাস্য শৃঙ্খলার আসল চাবিকাঠিটা কোথায়? রহস্যের একেবারে কেন্দ্রে রয়েছে ছোট্ট একটা জিনিস, যার নাম হল জিন। শ্রোডিঙ্গারের একটা অসাধারণ উপমা ছিল এর জন্য। তিনি বলেছিলেন, জিন শুধু একটা আর্কিটেক্টের ব্লুপ্রিন্ট নয়, সে নিজেই একজন বিল্ডার। মানে সে একই সাথে জীবনের নকশা তৈরি করে, আবার সেই নকশা অনুযায়ী জীবনকে গড়েও তোলে। ভাবা যায় ব্যাপারটা? কিন্তু এই জিন জিনিসটা আসলে কত বড়? শ্রোডিঙ্গারের হিসাব অনুযায়ী অবিশ্বাস্য রকম ছোট, মাত্র ৩০০ অ্যাংস্ট্রমের একটা ঘনকের সমান। এটা যে কতটা ছোট সেটা হয়তো আমাদের পক্ষে কল্পনা করাও কঠিন। আর এখানেই আসল সমস্যাটা। এত ছোট একটা জায়গায় তো মাত্র কয়েক মিলিয়ন পরমাণু থাকে। পদার্থবিজ্ঞানের ওই যে গড় আচরণের নিয়ম, সেটা এখানে কাজই করতে পারে না। পারমাণবিক বিশৃঙ্খলার অবিরাম ধাক্কায় এই কাঠামোর তো মুহূর্তের মধ্যে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার কথা। তাহলে মূল প্রশ্নটা তো এখানেই এসে দাঁড়ায়, তাই না? যে এই এতটুকুন একটা কাঠামো কিভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে তার এই প্রায় অলৌকিক স্থায়িত্বটা ধরে রাখছে? চিরাচরিত পদার্থবিজ্ঞানের কাছে কিন্তু এর কোনো উত্তরই ছিল না। এই রহস্যের সমাধান আসলে লুকিয়েছিল পদার্থবিজ্ঞানের এক অদ্ভুত আর নতুন জগতে। চলুন এবার দেখা যাক কোয়ান্টাম মেকানিক্স কিভাবে এই অসম্ভব ধাঁধার জটটা খোলে। শ্রোডিঙ্গারের যুগান্তকারী আইডিয়াটা ছিল একদম সহজ কিন্তু গভীর। তিনি বললেন, জিনের এই অবিশ্বাস্য স্থায়িত্বের একটাই কারণ হতে পারে, আর তা হল জিন নিজেই একটা অণু। এর গঠনটা কোনো সাধারণ জড় পদার্থের মতো নয়, বরং একটা স্থিতিশীল রাসায়নিক অণুর মতো। কিন্তু এটা কোনো সাধারণ অণু নয়। শ্রোডিঙ্গারের একটা দারুণ নাম দিয়েছিলেন, অ্যাপিরিয়ডিক ক্রিস্টাল বা অপর্যাবৃত্ত স্ফটিক। এর মানে কি? আচ্ছা, একটা সাধারণ ওয়ালপেপারের কথা ভাবা যাক, যেখানে একই নকশা বারবার ফিরে আসে। আর অন্যদিকে রাফেলের আঁকা এক বিশাল ট্যাপেস্ট্রির কথা ভাবা যাক, যেখানে কোনো পুনরাবৃত্তি নেই, বরং এক জটিল অর্থপূর্ণ নকশা রয়েছে। জিন হল সেই ট্যাপেস্ট্রির মতো। কোয়ান্টাম মেকানিক্স আমাদের জানায়, অণুর ভেতরে পরমাণুগুলো সিঁড়ির মতো ধাপে ধাপে নির্দিষ্ট অবস্থায় থাকে, মানে মাঝখানে কোথাও থাকতে পারে না। এক ধাপ থেকে অন্য ধাপে যেতে একটা বড় লাফ বা কোয়ান্টাম জাম্প দিতে হয়, আর এর জন্য অনেক শক্তির প্রয়োজন। এই লাফটা কিন্তু ধীরে ধীরে হয় না, হঠাৎ করেই ঘটে। ঠিক এই কারণেই অণুগুলো এত স্থিতিশীল।
পারমাণবিক বিশৃঙ্খলার ছোটখাটো ধাক্কা এদের এক ধাপ থেকে অন্য ধাপে ঠেলে ফেলতে পারে না। আর শ্রোডিঙ্গারের যুক্তির এই অসাধারণ উপসংহার আমাদের এক সম্পূর্ণ নতুন নীতির দিকে নিয়ে যায়। আর সেই নীতিটা হলো জীবনের শৃঙ্খলা আসে অন্য শৃঙ্খলা থেকে। তাহলে প্রশ্ন হল, জীবন কিভাবে এই বিশৃঙ্খলার নিয়মটাকে ফাঁকি দেয়? শ্রোডিঙ্গারের উত্তর ছিল নেগেটিভ এন্ট্রপির মাধ্যমে। সহজ ভাষায় বললে, জীবন তার নিজের ভেতরের শৃঙ্খলা ধরে রাখার জন্য পরিবেশ থেকে সুশৃঙ্খল জিনিস, যেমন ধরুন খাবার, সেটা গ্রহণ করে, আর বিনিময়ে পরিবেশে বিশৃঙ্খলা ছড়িয়ে দেয়। অর্থাৎ জীবন যেন বাঁচার জন্য চারপাশ থেকে শৃঙ্খলাকে শুষে নেয়। আর এটাই মহাবিশ্বের দুটো ভিন্ন নীতিকে আমাদের সামনে নিয়ে আসে। জড় পদার্থের দুনিয়ায় বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলার জন্ম হয়, মানে কোটি কোটি পরমাণুর খামখেয়ালি আচরণ থেকে একটা নিয়ম বেরিয়ে আসে। কিন্তু জীবন চলে সম্পূর্ণ ভিন্ন একটা নীতিতে। জীবনের নীতি হল শৃঙ্খলা থেকে শৃঙ্খলা। একটা সুশৃঙ্খল জিন থেকেই তৈরি হয় আর একটা সুশৃঙ্খল জীব। আর এটাই জীবনকে এত অনন্য, এত স্পেশাল করে তুলেছে। আর আলোচনা শেষে এটাই আমাদের শ্রোডিঙ্গারের সেই গভীর প্রশ্নটার সামনে দাঁড় করিয়ে দেয়, জীবন কি তাহলে এক নতুন ধরনের ভৌত নিয়ম দ্বারা পরিচালিত? এই শৃঙ্খলা থেকে শৃঙ্খলা নীতিটা কি পদার্থবিজ্ঞানের এক অজানা অধ্যায়ের দিকে ইশারা করছে? এই প্রশ্নটা কিন্তু আজও পদার্থবিজ্ঞান আর জীববিজ্ঞান উভয়কে নতুন করে ভাবতে বাধ্য করে।